দেখো নতুন একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা সংস্কৃত বিষয়টির সিলেবাস পেয়ে গেছো এবং কেউ কেউ টিউশন শুরু করে দিয়েছো বা কেউ কেউ টিউশন নাওনি, জাস্ট সিলেবাসটা নিয়ে তোমরা ভাবছো যে রেজাল্ট বেরোক তারপর তোমরা পড়াশোনা শুরু করবে। তো এমতো অবস্থায় তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আমাদের যে সংস্কৃতের একাদশ শ্রেণীর সংস্কৃতের যে সিলেবাস তার কিছু কিছু আলোচনা করার জন্য আমি তোমাদের কাছে এসেছি। তো আজকে আমি তোমাদের কাছে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে নতুন সিলেবাস, যে সেমিস্টার সিস্টেম যে সিলেবাস, সেই সিলেবাসের মধ্যে তোমাদের একটা গদ্য, একটা পদ্য আর একটা দৃশ্যকাব্য অর্থাৎ নাটক রয়েছে, তোমরা জানো। তো সেই দৃশ্যকাব্য অর্থাৎ নাটকটা আর গদ্যাংশটা আমি পরে আলোচনা করব তোমাদের সাথে। আজ আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কবিতাটা, পদ্যাংশটা আলোচনা করব। তো এসো পদ্যাংশটার নাম আমরা জেনে নিই। পদ্যাংশটা হলো বর্ষা বর্ণনম। বর্ষা বর্ণনম সিলেবাসের মধ্যে লেখা আছে বাল্মীকি রামায়ণের কিষ্কিন্ধাকাণ্ডের অংশ বিশেষ। তো এই বাল্মীকির যে রামায়ণ, সেই রামায়ণের একটা অংশ হলো বর্ষা বর্ণনম। তো আমরা এই কবিতাটা আসার আগে কিছুটা ব্যাকগ্রাউন্ড বা কিছুটা এর কথা থেকে এসেছে কিভাবে সবকিছু একটু বিস্তারিতভাবে জেনে নিই। তো রামায়ণের লেখক তথা আমাদের বর্ষা বর্ণনমের লেখক বাল্মীকি মুনি। তো বাল্মীকি মুনির পূর্ব নাম ছিল দস্যু রত্নাকর। তোমরা অনেকেই কম বেশি জানো যে তিনি একজন ছিলেন দস্যু বৃত্তি করে তিনি জীবিকা নির্বাহ করতেন। পরবর্তীকালে তিনি বাল্মীকি মুনি হন এবং রামায়ণ রচনা করেন। তো রামায়ণ রচনা করার প্রেক্ষাপটটা এভাবে বলা যেতে পারে যে তমসা নদীর তীরে কৌঞ্চ এবং কৌঞ্চ বধূ দুটি পাখি ওরা বসেছিল। তো ওদের মধ্যে কৌঞ্চ বধূ আর কৌঞ্চ দুটোর মধ্যে কৌঞ্চকে একটি ব্যাধ হত্যা করে। তারপরে কৌঞ্চ বধূর যে শোক, যে কষ্ট, সেটা বাল্মীকি মুনি উপলব্ধি করেন। তখন তিনি কবি হয়ে ওঠেননি, ঠিক তার আগে। তখন বাল্মীকি মুনির মুখ দিয়ে একটি শ্লোক নির্গত হয় এবং সেই শ্লোকটি নির্গত হওয়ার পর ব্রহ্মার নির্দেশ এবং নারদের উপদেশ, ব্রহ্মার নির্দেশ এবং নারদের উপদেশ তিনি রামায়ণ রচনা করলেন। অনুষ্টুপ ছন্দে তিনি রামায়ণ রচনা করলেন। তোমরা জানো যে রামায়ণের সাতটি কাণ্ড আমরা দেখে নেব, যে আদিকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, এটা মনে রাখো 4 নম্বর কাণ্ডটা, সুন্দরকাণ্ড, লঙ্কাকাণ্ড, উত্তরকাণ্ড। এই 7টা কাণ্ডের মধ্যে কিষ্কিন্ধাকাণ্ডটা থেকে আমাদের কবিতাটা নেওয়া হয়েছে। তো কিষ্কিন্ধাকাণ্ডটা যদি আমরা দেখি তাহলে দেখবো সেখানে 67টি স্বর্গ রয়েছে। 67টি স্বর্গ রয়েছে। দন্তস্ব গয়রেপ স্বর্গ, অনেকে তোমরা স্বর্গ বানানটাকে ভুল করে ফেলো, কেউ দন্তস্ব ব গয়রেপটা ভেবে নাও, কেউ দন্তস্ব গয়রেপ। তো দন্তস্ব গয়রেপ স্বর্গ অর্থাৎ কাব্যের অধ্যায় কিষ্কিন্ধাকাণ্ডে 67টি স্বর্গ রয়েছে। তার মধ্যে 28তম স্বর্গটি অষ্টবিংশতি, এই স্বর্গটি আমাদের পাঠ্য এবং এই 28তম স্বর্গটি হলো বর্ষা বর্ণনম, আমাদের কবিতা। এই বর্ষা বর্ণনমের যে কবিতাটা, সেই কবিতার মধ্যে 66টি শ্লোক রয়েছে। কত? 66টি শ্লোক রয়েছে। এখান থেকে পাঠ্যগুলো আমরা যদি ভালো করে শ্লোকগুলো পড়ি, তো পুরোটাই আমি হয়তো ব্যাখ্যা করবো না, আমাদের যতটুকু সিলেবাসের মধ্যে থাকবে ততটুকু আমরা পড়াবো। তো আস্তে আস্তে এই ভিডিওর মধ্যে যদি পুরোটা আমি নাও দেখাতে পারি, আমি পরবর্তীকালে আরো ভিডিও দিয়ে প্রত্যেকটা লাইন ধরে ধরে আমি তোমাদের ব্যাখ্যা, শব্দার্থ এবং মানে সমস্ত কিছু করে দেবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর যদি পরবর্তীকালের ভিডিওগুলো তোমরা পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও যেন তারাও সাবস্ক্রাইব করে এবং এই পাঠ্যগুলো বা পড়াগুলো তারাও যেন পেতে পারে। তো এই রামায়ণের যে 7টা কাণ্ড, তার মধ্যে আমরা জানি আদি এবং উত্তরকাণ্ডটা প্রক্ষিপ্ত, বাকিটা প্রধান। তো আমি অত কিছু আসবো না, আমরা সরাসরি চলে আসছি রামায়ণের যে জায়গাটা আমাদের জানার বিষয়। তো রামায়ণের রাজা দশরথ ছিলেন ইক্ষ্বাকু বংশের একজন রাজা। তিনি 3টি বিবাহ করেন। 3 রানীর নাম কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা। বড় রানী কৌশল্যার একটি ছেলে রাম এবং কৈকেয়ীর ছেলে ভরত এবং সুমিত্রার 2টি ছেলে লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। তো এখানে বিভিন্ন কারণে ঘটনার পর্যায়ক্রমে আমি তোমাদের অন্য ভিডিওতে জানতে চাও, তোমাদের যদি কেউ রামায়ণের গল্প জানতে চাও বা একটু মনে করতে চাও তাহলে আমাকে ভিডিওর কমেন্ট করে জানিও, আমি পুঙ্খানুপুঙ্খভাবে রামায়ণের গল্প তোমাদের জানাবো ভিডিও সহ। তো এখানে যেটুকু জানার জিনিস আমরা দেখব যে রাজা দশরথ কৈকেয়ীকে বর দিয়েছিলেন, সেই বরে রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা বনবাসে যান। তো তারা
14 বছরের জন্য বনবাসে যান, দণ্ডক অরণ্যে বনে বাস করেন 14 বছরের জন্য। সেখানে রাবণ সীতা দেবীকে হরণ করেন। হরণ করার পর রামচন্দ্র এবং লক্ষণ সীতা দেবীকে অনেক খোঁজার চেষ্টা করেন যে কোথায় সীতা দেবী আছেন। তো বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব হয় ঋষ্যমুখ পর্বতে। ঋষ্যমুখ পর্বতে উপস্থিত হন, সেখানে সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব হয়। সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর সুগ্রীবের দাদা বালি তাকে পরাস্ত করে এবং সুগ্রীবকে রাজ্য পাইয়ে দেয়। তারপর রাম এবং লক্ষণ সেখান থেকে চলে যায় মাল্যবান পর্বতে। মাল্যবান পর্বতে যেখানে যখন উপস্থিত হন তখন বর্ষা চলে আসে। ঠিক বর্ষা চলে আসার জন্য রামচন্দ্র এবং লক্ষণ সীতা দেবীকে অন্বেষণ করতে পারছে না, কারণ বর্ষা এমন একটি ঋতু, সেই ঋতুতে সমস্ত যুদ্ধযাত্রা বন্ধ থাকে এবং প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য সমগ্র পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে, যেটা আমাদের কবি দেখিয়েছেন এবং আমরাও দেখব। এবং সেই বর্ষার যে অপরূপ রূপ সৌন্দর্য, রামচন্দ্র সেই সময় কিন্তু সীতা দেবীকে অন্বেষণ করা বন্ধ করে দেন এবং বর্ষার অপরূপ শোভা তিনি লক্ষ্য করেন এবং সেই অপরূপ শোভাগুলো তিনি লক্ষণকে দেখান, যেগুলো আমাদের পাঠ্যের মধ্যে ধরা পড়ে। এটা যে সমগ্র চিত্রধর্মী এবং গীতিধর্মী যে একটা কবিতা, এখানে আমাদের দর্শনেন্দ্রিয় এবং শ্রবণেন্দ্রিয়কে অনেকটা মুখর করে তোলে এবং আনন্দদান করে এবং সেই প্রভাবটা মানব জগৎ এবং প্রাণী জগতের মধ্যে ছড়িয়ে পড়ে। তো এটাই ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড এবং কবিতাটা বর্ষা বর্ণনম, বর্ষানাং বর্ণনম, বর্ষা বর্ণনম, ষষ্ঠী তৎপুরুষ সমাস। তো এসো আমরা পরবর্তীকালে ভিডিওটা দেখতে থাকি। পরিস্থিতিতে আমরা দেখতে পাই যে রামচন্দ্র লক্ষণকে বর্ষা প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখাচ্ছে। তো আমরা এই ভিডিওটা বেশি বড় করব না, জাস্ট একটা শ্লোক একটুখানি পড়িয়ে দিচ্ছি, তারপর তোমরা অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য। আমি প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে তোমাদের বুঝিয়ে দেবো। প্রথম যে শ্লোকটা আমাদের পাঠ্যের মধ্যে আছে সেটা হলো অয়ং সকাল সম্প্রাপ্ত সময়দ্দ জলাগম সংপ্রস্য তং নভ মেঘই সংবৃত্তং গিরিশন্নিভৈ। অর্থাৎ অয়ং সকাল, এই সেই কাল, অয়ং কথার অর্থ এই, স মানে সেই, কাল এই সেই কাল মানে সময়, সম্প্রাপ্তম সময়দ্দ জলাগম, সম্প্রাপ্তম মানে উপস্থিত হয়েছে, সময়দ্দ, সময়দ্দ মানে আজ এই সময়, জলাগম মানে বৃষ্টিপাত, আজ এই সময় বা বৃষ্টিপাতের সময় উপস্থিত হয়েছে। সংপস্যা তং নভ, সংপস্য মানে দেখো, তং মানে তুমি, নভ মানে আকাশে, মেঘই মানে মেঘের দ্বারা, সংবৃত্তং মানে সমাচ্ছন্ন হয়ে যাওয়া বা ঢেকে ফেলা, সংবৃত্তং মানে সমাচ্ছন্ন হয়ে যাওয়া, গিরিশন্নিভৈ মানে পর্বততুল্য। অর্থাৎ তুমি দেখো আকাশের দিকে পর্বততুল্য মেঘ দ্বারা সমাচ্ছন্ন হয়েছে বা আচ্ছাদিত হয়েছে। এগুলো সবই কিন্তু রামচন্দ্র বলছেন লক্ষণকে। সেই রামচন্দ্রের দৃষ্টি দিয়ে লক্ষণ শ্রবণ করছেন, আর সেই সাথে সাথে আমরা সমগ্র দর্শকবৃন্দ বা পাঠকবৃন্দ আমরা কিন্তু এটাকে উপলব্ধি করছি বর্ষার অপরূপ সৌন্দর্য। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না।